গরমের মধ্যে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও আজ বন্ধ ঢাকা ও রাজশাহী সহ 5 জেলায়। খোলা থাকছে প্রাথমিক বিদ্যালয়। রেকর্ড গরমে পুড়ছে দেশ, আরও 3 দিনের হিট অ্যালার্ট। হবিগঞ্জ ও মৌলভীবাজারে কাল বৈশাখীর তাণ্ডব, ফসলের ক্ষতির শঙ্কা। উপজেলা ভোটের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থাকে বিশ্বাসযোগ্য করা যাবে না, দাবি মঈন খানের। পেশি শক্তি ব্যবহারের অভিযোগ। আগামী 4 মে থেকে 15 রুটে বাড়ছে রেলের ভাড়া, যাত্রী সাধারণের ক্ষোভ। বৃদ্ধি নয়, ভর্তুকি প্রত্যাহার হচ্ছে, দাবি মহাপরিচালকের। এবং বংশালে উদ্বোধনের 3 বছর পার হলেও ঐতিহ্যবাহী বাংলাদেশ মাঠের নির্মাণ কাজই শেষ হয়নি। সবুজের বদলে মাঠের দখল নিয়েছে ধুলোবালি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি অরিন ইশরাত। এবার বিস্তারিত। তীব্র দাবদাহের মধ্যে রোববার শিক্ষা প্রতিষ্ঠান খুললেও আজ ঢাকা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা ও রাজশাহী জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। হিট অ্যালার্টের মধ্যে স্কুল কলেজ খোলার প্রথম দিনে উপস্থিতি অনেকটাই কম। নোয়াখালী সহ বিভিন্ন জেলায় তীব্র গরমে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। যশোরে হিট স্ট্রোকে এক শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে তীব্র গরমে স্কুলে পাঠালেও উদ্বিগ্ন অভিভাবক। আর স্কুল খোলা থাকলেও মর্নিং শিফটে ক্লাস করানোর দাবি শিক্ষার্থীদের। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। তীব্র দাবদাহের মধ্যেই রোববার খুলছে প্রাথমিক মাধ্যমিক স্কুল কলেজ। হিট অ্যালার্টের মধ্যেই শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। বরিশালে দাবদাহে ক্লাস করা কষ্টকর বলে জানান শিক্ষার্থীরা। সকাল 7টা থেকে বিদ্যালয় শুরু হয়েছে এবং এই বিদ্যালয়ে এসে আমরা আজকে দেখতে পাচ্ছি যে প্রচন্ড গরম। আর কি ফ্যান কাজ করতেছে না, কষ্ট হইতেছে, ফ্যানে বাতাস নাই। পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে স্কুলে পাঠালেও উদ্বিগ্ন অভিভাবকরা। গরম তো, তাই বাচ্চাদের মানে সমস্যা হয়ে যায়। কষ্ট হওয়ার কথাই, কিন্তু আর কদিন বন্ধ রাখলে ভালো হইতো, অথবা হাফ হাফ ক্লাস নিলে ভালো হইতো। শিক্ষার্থীরা যেন স্বচ্ছন্দে ক্লাস করতে পারে, এজন্য নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। টিফিন পিরিয়ডে যেন বের না হয়, তারপরে আমরা ক্লাসের নোটিশ দিয়েছি। বাড়ি থেকে একটা বোতল পানি নিয়ে আসতে বলছি এবং পানি ফুরিয়ে গেলে আমরা যে সুপেয় পানির ব্যবস্থা করেছি সেখান থেকে যেন পানি নেয়। নোয়াখালীর হাতিয়া ও বেগমগঞ্জে 2টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রচণ্ড গরমে 18 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। সকালে হাতিয়া জনকল্যাণ শিক্ষা প্রতিষ্ঠান হাই স্কুল ও বেগমগঞ্জ আমানুল্লাপুরের জয়নারায়ণপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে পল্লী চিকিৎসক ডেকে তাদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। যশোরে তীব্র দাবদাহে ধান কাটতে গিয়ে গরমে অসুস্থ হয়ে জেলা সদরের আমদাবাদ হাই স্কুলের শিক্ষক আহসান হাবিবের মৃত্যু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর মর্নিং শিফটে ক্লাস করার দাবি করছেন যশোরের শিক্ষার্থীরা। শিক্ষকরাও এর সাথে একমত পোষণ করেছেন। গাজীপুরে স্কুল খোলার প্রথম দিনে উপস্থিতি কিছুটা কম থাকলেও দীর্ঘদিনের ছুটি শেষে খেলাধুলায় মেতে ওঠে শিক্ষার্থীরা। সকালে ক্লাসে আমাদের খুবই ভালো লাগছে, আমাদের বেশি গরম লাগছে না, আমরা সবসময় পানি খাচ্ছি। কিন্তু বাসা থেকে এই স্কুলেই বেশি ভালো লাগতেছে। ম্যামরা আমাদের অনেক কেয়ার নিচ্ছে, মাঝে মাঝে স্যালাইন দিচ্ছে, পানি দিচ্ছে। হিট অ্যালার্ট পরিবর্তন না হলে শিক্ষার্থীদের মাঠে নিয়ে অ্যাসেম্বলি করানো হবে না বলে জানান শিক্ষকরা। আমাদের শিশুরা যাতে আমাদের মাঠে ঘোরাফেরা না করে, আমরা সেদিকেও অনেক সচেতন দৃষ্টি দিচ্ছি, যাতে ওরা মাঠে ঘোরাফেরা না করে, সবসময় ক্লাসরুমে অবস্থান করে। ময়মনসিংহে অসহনীয় গরমেও স্কুলে এসে খুশি শিক্ষার্থীরা। এদিকে দেশের রেকর্ড তাপমাত্রা থাকা চুয়াডাঙ্গাতেও শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, তবে শিক্ষার্থীর উপস্থিতি খুব কম দেখা গেছে। আমাদের ক্লাসে মোট 77 জনের মধ্যে আমরা এখন 5 জন উপস্থিত আছি। এত গরমে ক্লাস 10টায় শুরু হওয়ার কারণে এত গরমে আমরা স্কুলে উপস্থিত হতে পারছি না। তীব্র দাবদাহে গত 21 এপ্রিল থেকে 25 এপ্রিল পর্যন্ত বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। এপ্রিলের টানা তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন। গরমের তীব্রতায় পরিস্থিতি হয়ে উঠেছে অসহনীয়। জনগণকে সতর্ক করতে সারা দেশে চতুর্থবারের মতো জারি করা হয়েছে হিট অ্যালার্ট। আবহাওয়া বার্তায় এখনই নেই কোনো সুখবর। চলমান দাবদাহ থাকবে আরও কয়েকদিন। ফজলে আদিত্যের রিপোর্ট। সারা দেশে চতুর্থবারের মতো জারি হয়েছে হিট অ্যালার্ট। কড়া রোদ, উষ্ণ বাতাস আর তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী সহ সারা দেশের জনজীবন। এই তীব্র গরমে জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হয়ে বিপাকে পড়ছে সাধারণ মানুষ। অসহনীয় গরম, মানে গা পুড়ে যাচ্ছে আর কি, মানে শরীরের ভেতরে মানে রোদটা আর কি সহ্য হয় না। কষ্ট হচ্ছে যাওয়া আসায়, কিন্তু বাট পড়াশোনাটাও দরকার। গরম তো থাকবেই,
তো গরমের মধ্যে তো পড়াশোনাও করতে হবে। আমার আজকে বের হয়ে মনে হয়েছে যে আসলে ওদের স্কুলে পাঠানোটা ঠিক হবে না, কারণ আমি নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি। তীব্র রোদ ও দাবদাহ উপেক্ষা করে সাধারণ মানুষের সেবা নিশ্চিতে প্রচেষ্টার কমতি নেই ট্রাফিক পুলিশ থেকে শুরু করে বিভিন্ন সেবা সংস্থার। গরমের মধ্যে যারা একদম অসুস্থ হয়ে আছে তারা আমাদের বিশ্রামাগারে বিশ্রাম করতে পারবেন এবং সাথে সাথে আমরা পানি দিয়ে থাকি তাদেরকে। আমি এখানে অনেক আরাম পাইছি, বসে 5 মিনিট বসছি, আমাকে পানি দিয়ে আপ্যায়ন করছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। বর্তমান যে তাপমাত্রা, যে তাপদাহর যে অবস্থা, আসলে ডিউটি করা সত্যিকার অর্থে এটা খুব প্রতিকূল অবস্থা আমাদের জন্য। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে চলমান দাবদাহ থাকবে আরও বেশ কিছুদিন, তবে মে মাসের শুরুতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত আমাদের দেশে যে সর্বোচ্চ তাপমাত্রা পেয়েছে এটা 42.7 ডিগ্রি, গত 26 এবং 27 তারিখে এটা চুয়াডাঙ্গা, যেহেতু কাছাকাছি, মানে 8.3 ডিগ্রি, এটা হতে পারে 43-এর কাছাকাছি যেতে পারে। তার এখনই তো 43-এর কাছাকাছি, 42.7 তারিখ এটা ক্রস করতে পারে, মানে করবে এটা বলা যাচ্ছে, তবে করার সম্ভাবনা আছে। গত 24 ঘন্টায় সারা দেশে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে 84 মিলিমিটার। তবে বৃষ্টির ভারী বর্ষণ হলে তাপমাত্রা 4 থেকে 5 ডিগ্রি কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। তীব্র তাপদাহের মাঝে রোববার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঝড় বৃষ্টিতে উপচে পড়ে গাছপালা। 5:30টার দিকে প্রায় 20 মিনিট ঝড় ও তীব্র বাতাস থাকে। কিছু কিছু জায়গায় কাঁচাপাকা ঘরের চাল উড়ে যায়। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায়ও কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে হাওরের বোরো ধান ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। রোববার বিকেলে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তীব্র দাবদাহের ভেতর ঝড় বৃষ্টিতে উপড়ে পড়ে গাছপালা। 5:30 থেকে প্রায় 20 মিনিট স্থায়ী ঝড় ও তীব্র বাতাসে কিছু কিছু জায়গায় কাঁচাপাকা ঘরের চাল উড়ে যায়। ঝড়ে কমলগঞ্জের লাওয়াছড়ায় ট্রেন লাইনের ওপর বেশ কিছু গাছ উপড়ে পড়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িক বন্ধ ছিল। এদিকে তীব্র ঝড় ও বাতাসে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় পুরো শহরে বিদ্যুৎ সরবরাহ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। হবিগঞ্জের নবীগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে হাওরের বোরো ধান ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। বিকেল 3:30টার পর 2 ধাপে নবীগঞ্জ উপজেলার পৌর এলাকা গজনাইপুর, দেবপাড়া ও পানি উমদা ইউনিয়নের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি হয়। শিলাবৃষ্টির স্থায়িত্ব ছিল প্রায় 20 মিনিটের মতো। এক একটা শিলার ওজন 150 থেকে 200 গ্রাম। শিলাবৃষ্টিতে অনেক জায়গায় ঘরের টিন ছিদ্র হয়ে গেছে। এতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হওয়ার শঙ্কা রয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। গরমের তীব্রতায় হাসপাতালগুলোয় বাড়ছে রোগীর সংখ্যা। গেল এক সপ্তাহে প্রতিদিনই রাজধানীর মহাখালী আইসিডিডিআরবি হাসপাতালে ভর্তি হচ্ছেন 500-র বেশি রোগী। ডায়রিয়া, পানিশূন্যতায় বয়স্কদের চেয়ে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় শিশুদের বিষয়ে বাড়তি সতর্কতার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান মাহমুদের রিপোর্ট। মহাখালী আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি হাসপাতালের বাইরে রোগীদের এই ভিড় গেল এক সপ্তাহের বেশি অনেকটাই নিয়মিত। সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহে প্রতিদিন 500-র বেশি রোগী ভর্তি হচ্ছে এ হাসপাতালে, যাদের অধিকাংশই শিশু। ডায়রিয়া, পানিশূন্যতার মতো রোগে শিশুরা আক্রান্ত হচ্ছেন বেশি, তবে নিউমোনিয়ার মতো শিশুর সংখ্যা বাড়ছে প্রতিদিনই। 4 দিন জ্বর ছিল প্রথম, এরপরে 4 দিন রাত্রে ঘুমাচ্ছে, ঘুমানো মাগরিবের পর থেকে খালি পাতলা পায়খানা। বাচ্চা পায়খানা, বমি করতেছে, খাওয়া দাওয়া কিছু করতেছে না। সকাল 11টার দিকে আসছি। গত পরশুদিন থেকে কম ছিল, কিন্তু গতকালকে বেশি হয়েছে। তীব্র গরমে আক্রান্ত হচ্ছেন রাজধানীর কর্মজীবী মানুষও। 7 দিন হলো, কালকে ভর্তি হয়েছি, বাড়িতে বসার তো 4 দিন। বমি হয় না, পাতলা পায়খানা গত রাত থেকে একটু বেশি, গত রাতে প্রায় 7-8 বার গেছে। এখন 11টার দিকে আইসা আল্লাহর রহমতে এখন আর পায়খানাও আর হয়েছে না, আল্লাহর মতে ভালো আছে। অন্যান্য বছর এপ্রিলের মাঝামাঝি ও জুলাইয়ে বড় ধরনের চাপ থাকে আইসিডিডিআরবি হাসপাতালে, তবে এবার শিশুরা ডায়রিয়া ও পানিশূন্যতার সঙ্গে নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন বলে জানান চিকিৎসকরা। যারা বড় রোগী আসতেছে তাদের মাত্রাতিরিক্ত পানিশূন্যতা নিয়ে আসতেছে কিছু কিছু, কিন্তু বেশিরভাগই বাচ্চা রোগী এখন পর্যন্ত আসতেছে। নিউমোনিয়া যে কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া হয় এটা মোটামুটি সারা বছরই থাকে, তবে হচ্ছে শীতের পরপরই এই সময়টা একটু বেশি হয়, তো আমরাও কিছু কিছু সব নিউমোনিয়া পেশেন্ট পাচ্ছি। এই অবস্থায় শিশুদের ব্যাপারে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। বিশুদ্ধ বা নিরাপদ পানি খাবে, তারপরে হচ্ছে আপনার বারে বারে সাবান দিয়ে হাত ধুতে হবে,
সাধারণত বাসি বা রাস্তার পাশে কোনো খাবার খাবে না। আর বিশেষ করে যদি ডায়রিয়া হয়ে যায় সঠিক নিয়মে স্যালাইন তৈরি করতে হবে, যে 500 ml পানির মধ্যে 1 প্যাকেট স্যালাইন গুলিয়ে খাওয়াতে হবে। আর বাচ্চাদের বেলায় যত কেজি ওজন ততটুকু করে স্যালাইন খাওয়াতে হবে। গেল কয়েক সপ্তাহ স্কুল কলেজ বন্ধ থাকায় শিশুরা বাইরে তেমন একটা বের হননি। তবে রোববার থেকে স্কুল কলেজ খোলায় ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে রয়েছেন সহকর্মী ফজলে আদিত্য, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আদিত্য, আপনি তো অনেকগুলো স্কুল ঘুরেছেন, কি দেখলেন, কি অবস্থা দেখলেন সেখানকার, এবং শিক্ষার্থীরা কি বলছেন, সেই সাথে আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন দেখছেন? আচ্ছা, যেমনটি বলছিলেন যে স্কুল কলেজের খোলার যে ব্যাপারটা, আমরা সকাল থেকে বেশ কয়েকটি স্কুলে ঘুরেছি এবং ভিকারুন্নেসা স্কুল এখন পর্যন্ত আমরা গিয়ে যেতে দেখেছি সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে। এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে যেই ঘোষণাটি দেওয়া হয়েছিল গতকালকে, সেই ঘোষণা অনুযায়ী ঢাকাসহ 5টি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ ঘোষণা করতে বলেছেন। আর যে সকল স্কুলে শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে সেই সকল স্কুলে খোলা রাখা, তারা কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে, এমনটি জানিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে রাজধানীতে যে কয়েকটি বিশেষ স্কুল রয়েছে, সিদ্ধেশ্বরী গার্লস থেকে শুরু করে, আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি মতিঝিল আইডিয়াল স্কুল, সেই মতিঝিল আইডিয়াল স্কুলেও কিন্তু এখন পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু হয়নি। এবং আমরা এখানে নিরাপত্তা কাজে যারা নিয়োজিত রয়েছেন নিরাপত্তা প্রহরীদের সাথে কথা বলেছি। নিরাপত্তা প্রহরীরা আমাদেরকে জানিয়েছেন যে তারা যতটুকু জানেন যে আজকে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে আজকে রাজধানীতে যেই তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে, সকালের যে তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি 29.5 ডিগ্রি সেলসিয়াস নির্ধারণ করা হয়েছে। এবং যে বাতাসের যে আর্দ্রতা, সে আর্দ্রতা করা হয়েছে 88%। এবং আপনাকে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই যে গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় গতকালকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। তবে এই গরম কিন্তু গরম যে অনুভূতি হচ্ছে তা বেশ চড়া বলা চলে। কেন এখন আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষার্থীরা আসছেন এসে কিন্তু তারা ফেরত যাচ্ছেন, এমনটাই আমরা দেখছি। তবে আপনাকে আরেকটি জিনিস বলতে চাই যে গার্জিয়ানরা গতকালকে বলেছেন গতকালকে আমরা বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই অসহনীয় গরমে যেন শিক্ষা কার্যক্রম বন্ধ করা হয়, এমনটা তারা জানিয়েছিলেন। তবে স্কুল কর্তৃপক্ষদের সাথে কথা বলে আমরা গতকালকে জানতে পেরেছি যে স্কুলে যে শিক্ষার্থীর সমাগম হয় সেই পরিমাণ কিন্তু শিক্ষার্থীরা স্কুল কেন্দ্রিক আসেনি, কেননা যার কারণে পাঠ কার্যক্রমেও একটু ব্যাহত হয়েছে। কেননা বেশিরভাগ শিক্ষার্থীরাই কিন্তু স্কুলে আসতে পারেনি। তবে আপনাকে আরেকটি জিনিস জানিয়ে দিতে চাই যে আজকে এখন পর্যন্ত যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং প্রাথমিক ও গণশিক্ষা থেকে, সেটি হচ্ছে যে 29 তারিখ আজকে যে 29 এপ্রিল, সেই 29 এপ্রিল ঢাকাসহ ঢাকার 5টি জেলায় মূলত তাপদাহ ও তীব্র তাপদাহর কারণেই হচ্ছে মূলত শিক্ষা কার্যক্রম বন্ধ করার ঘোষণা দিয়েছে। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা কেমন দেখছেন আমাদের সহকর্মী সেটি জানাচ্ছিলেন আমাদেরকে। সামান্য ঝড় বৃষ্টিতেও আতঙ্কে দিন কাটে মৌলভীবাজার বাসিন্দাদের। বৃষ্টি থামার পর কিছুক্ষণ বিদ্যুৎ চালু হতে না হতেই ফের একই কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকায়। প্রচণ্ড খরতাপে ভ্যাপসা গরম, অন্যদিকে বিদ্যুতের আসা যাওয়া চরম বেকায়দায় পড়েছেন মানুষজন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ ইলাহি কুটি। সালেহ, প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে কিনা এ বিষয়ে সবশেষ খবরাখবর জানাবেন। ধন্যবাদ অরুণী। আপনি যেমনটি বলছিলেন, আমাদের এই মৌলভীবাজারে যদি আকাশ মেঘাচ্ছন্ন হয় তাহলে বিদ্যুৎ চলে যায়। এই বিদ্যুৎ চলে যাওয়ার কারণটি হচ্ছে মৌলভীবাজার যে শহর এবং শহরতলি সহ উপজেলা, যেটা এই এলাকাগুলোতে বিদ্যুৎ আসে সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে, অর্থাৎ মৌলভীবাজার থেকে প্রায় 35 কিলোমিটার দূরে, এবং শ্রীমঙ্গল থেকে আসে অর্থাৎ 33 কিলোমিটার দূরে। এই 35 কিলোমিটার এবং 33 কিলোমিটার দূর থেকে আসার কারণে একটু ঝড়ের আভাস শুরু হলেই অথবা বৃষ্টি শুরু হলেই বিদ্যুৎ চলে যায়। তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় গাছপালা পড়ে এবং
নানা কারণে তারের সমস্যা হয়, যার কারণে এই বিদ্যুতের সমস্যা হয়েছে বলে আমাকে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমাকে এই বিষয়টি জানিয়েছেন। আমি কথা বলেছিলাম ওনার নির্বাহী প্রকৌশলীর সাথে, তিনি বলেছেন যে মৌলভীবাজারে বিদ্যুতের কোনো সংকট নেই। 125 মেগাওয়াট পল্লী বিদ্যুৎ এবং পিডিবির জন্য প্রয়োজন, সেটা বিভিন্ন সময় পাওয়া যায়। যদিও পল্লী বিদ্যুতে কিছুটা লোডশেডিং আছে, কিন্তু পিডিবিতে কোনো লোডশেডিং নেই। তারপরেও এই বিদ্যুৎ বিভ্রাটের কারণ হিসাবে যেটি তিনি বলেছেন যে এই বিদ্যুৎ বিভ্রাট সেটা হচ্ছে আমাদের এখানে মৌলভীবাজার শহরে কোনো সাবগ্রিড নেই। সাবগ্রিড না থাকার কারণে বিদ্যুৎটা আনতে হয় অনেক দূর থেকে, এই কারণেই এই সমস্যাটার সৃষ্টি হয়েছে। আমি কথা বলেছিলাম পল্লী বিদ্যুতের মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে দীর্ঘ লাইন, এই লাইনের কারণে যে বিদ্যুৎটা আমরা মৌলভীবাজার সরবরাহ করি, সেটা সরবরাহ করতে যে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়। এই বাধা বিপত্তির মূল কারণটি হচ্ছে মৌলভীবাজারের সাবগ্রিড নেই। আমি এই বিষয়ে কথা বলেছিলাম প্রশাসনের সাথে, প্রশাসন আমাকে জানিয়েছেন যে মৌলভীবাজারে অচিরেই বিদ্যুতের সাবগ্রিড করা হবে। কথা বলেছিলাম মৌলভীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমানের সাথে, তিনি আমাকে জানিয়েছেন যে এই সাবগ্রিড স্থাপনের ক্ষেত্রে নানা বাধা বিপত্তি অতিক্রম করে এই সাবগ্রিড স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। শুরু হওয়ার পরেও যেটি বালি ভরাটের কাজ, সেটা এখন পর্যন্ত চলতেছে। এই বালি ভরাটের কাজের যে মেয়াদ ছিল, সেটা অনেকবার উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে আবার এই কাজটি শুরু হচ্ছে। অর্থাৎ আমরা যদি বলি মৌলভীবাজারবাসীর যে দুর্ভোগ, আমার জানা মতে 64 জেলার মধ্যে 63টি জেলা সদরে এই সাবগ্রিড আছে, শুধুমাত্র মৌলভীবাজার জেলা সদরের সন্নিকটে কোনো সাবগ্রিড নেই। বিদ্যুতের উপকেন্দ্র না থাকার কারণে এই সমস্যার সৃষ্টি হয়। আমি দেখাতে চাই, আমার পিছনে এখানে হচ্ছে শামস্তফা 33 কেবি উপকেন্দ্র। এই উপকেন্দ্রে যে বিদ্যুৎ আসার পরে 10টি ফিডারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই ফিডারের গুলা যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাদের নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পাওয়া যায় না। একবার যদি জ্বর হয়, জ্বর হওয়ার পরে কয়েক ঘন্টা বিদ্যুৎ থাকে না। এই সময় যদি আমরা কথা বলি, চেষ্টা করি যে বিদ্যুৎ বিভাগের অভিযোগ কেন্দ্রে, তাহলে তাদের ফোন বন্ধ থাকে এবং অনেক সময় তারা ফোন ধরেন না। এই হচ্ছে মৌলভীবাজারের বিদ্যুৎ নিয়ে সমস্যা। সালেহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। উপজেলায় ভোটের মাধ্যমে দেশের নির্বাচন ব্যবস্থাকে বিশ্বাসযোগ্য করার কোনো সুযোগ নেই, এমন দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। স্থানীয় সরকারের দলীয় রাজনীতির ভিত্তিতে নির্বাচন হয় না, বিএনপির এমন দাবি শেষ পর্যন্ত বুঝতে পেরে আওয়ামী লীগ দলীয় প্রতীক থেকে সরে এসেছে বলেও দাবিদার। সাইফুর রিপনের রিপোর্ট। 8 মে অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেয় এরই মধ্যে দলের 73 স্থানীয় নেতাকে বহিষ্কার করেছে বিএনপি, যার মধ্যে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী 28 জন, ভাইস চেয়ারম্যান 24 ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী 21 জন। দলটির নেতাদের দাবি, স্থানীয় নেতৃত্বের সাথে আলোচনা করেই উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। উপজেলা নির্বাচন শুরুর পূর্বেই আমাদের একেবারে শীর্ষ নেতৃত্ব সারা দেশে এবং ইউনিয়ন, থানা, জেলা লেভেলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছে। আসলে যারা লোকাল গভর্নমেন্টের নির্বাচনে অংশগ্রহণ করে থাকে, সেসব জায়গা থেকে একেবারেই স্পষ্ট সবাই একই সুরে বলেছে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। এবং তার উপরে ভিত্তি করেই আমাদের সর্বোচ্চ আমাদের জাতীয় স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক বলা হয়েছে যে কোনোভাবেই আমরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতেছি না। দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে যে দলীয় রাজনীতি হয় না তা শেষ পর্যন্ত বুঝতে পেরেছে আওয়ামী লীগ। আজকে সরকার বুঝতে পেরেছে যে স্থানীয় সরকার আসলে দলীয় ভিত্তিতে সেই রাজনীতিটা হয় না। আমি মনে করি এটা ভালো যে সরকার এটা বুঝতে পেরেছে, এবং সরকার বুঝতে পেরেছে আমাদের কথাটাই সরকার আজকে স্বীকার করে নিয়েছে, এবং স্বীকার করে নিয়েছে বলেই তারা তাদের সিম্বল যে নৌকা, সেটাকে ডুবিয়ে দিয়ে তারা সেখানে ব্যক্তি সিম্বলে তারা সেই নির্বাচনটি পরিচালনা করছে। উপজেলা নির্বাচনে বিএনপি অংশ না নিলেও এই নির্বাচনে সরকার তার প্রশাসনিক শক্তি ব্যবহার করবে শঙ্কা বিএনপির এই নেতার। যা কিছু সরকারের অথরিটি রয়েছে সব কিছু তাদের পক্ষে কাজ করবে, তাদের পছন্দসই ক্যান্ডিডেটগুলোকে তারা পার করে নিয়ে আসবে, এবং সেখানে বাংলাদেশের জনগণের কোনো ভোটের অধিকার উপজেলা নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবার কোনো সুযোগ নেই।
নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তের পর কে নির্বাচনে অংশ নিল বা না নিল তা ভাববার বিষয় নয় বলেও মত জানান বিএনপির এই নীতি নির্ধারক। ব্যক্তিগতভাবে মনে করছি না যে এটা আমাদের বিবেচনার বিষয়। আমরা স্পষ্ট ভাষায় আমাদের যেটা পলিসি সেটা বলে দিয়েছি যে আমরা দলীয়ভাবে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করব না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আগামী 4 মে থেকে রেয়াতি সুবিধা প্রত্যাহারের মাধ্যমে 15টি রুটে ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। তবে এই সিদ্ধান্তে অনেকটাই ক্ষোভ জানাচ্ছেন সাধারণ যাত্রীরা। ট্রেনের সেবার মান নিয়েও প্রশ্ন তোলেন যাত্রীরা। রেলের মহাপরিচালক জানান, ভাড়া বৃদ্ধি নয়, দূরত্ব ভিত্তিক রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাহাদাত নিশাদের রিপোর্ট। পরিবহন খাতের গুরুত্বপূর্ণ মাধ্যমের মধ্যে অন্যতম রেল যোগাযোগ। বর্তমানে সারা দেশে রেল নেটওয়ার্কের আওতায় 48 জেলা। নিয়ম অনিয়ম আর ভোগান্তির মধ্য দিয়ে এ খাতে চলাচলের দিশা হারাননি সাধারণ মানুষ। ভাড়া নিয়ে মানুষের অভিযোগ থাকলেও সে অভিযোগ পেছনে ফেলেছে রেলের টিকিট প্রাপ্তি। ঈদের সময় যা রূপ নেয় সোনার হরিণে, যার নেপথ্যে রেলের টিকিট কালোবাজারি। এবার রেলে আসছে নতুন সিদ্ধান্ত। যাত্রীবাহী আন্তনগর, মেইল, লোকাল ও কমিউটার সব ধরনের ট্রেনে ভাড়া বাড়ছে। তবে 100 কিলোমিটার পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে ভাড়া অপরিবর্তিত থাকছে। একই সঙ্গে 250 কিলোমিটার পর্যন্ত ভাড়া বাড়বে 20%। 400 কিলোমিটার পর্যন্ত ভাড়া 25% আর 401 কিলোমিটারের বেশি যাতায়াতে ভাড়া বাড়বে 30%। ভাড়া বাড়ার এমন খবরে ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। একে তো টিকিট সিন্ডিকেট, তার উপরে ভাড়া বাড়তি, সব কিছু মিলে আসলেই সমস্যা। যত যাত্রী যাচ্ছে তাদেরকে অ্যাভেলেবল সুযোগ সুবিধা পাচ্ছে, তা পাচ্ছে না। সে অনুযায়ী যদি ভাড়া বাড়াই তাহলে যৌক্তিকতা আমি দেখি না। 2:40-এর ট্রেন এখন বাজে কথা, এখন 3টা বাজে গেছে, কোন ট্রেন আছে? কোনো ট্রেন নাই, লোকজন ভোগান্বিত পাচ্ছে, এটাই তো সেবা। তবে ভাড়া বাড়ার বিষয়ে খোলাসা করেন রেলের মহাপরিচালক। দেশ টিভিকে জানান, ভাড়া বৃদ্ধি নয়, প্রত্যাহার করা হচ্ছে দূরত্বের ওপর দেয়া ভর্তুকি। ভাড়া বৃদ্ধির কোনো বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নিইনি। আমাদের যে প্রচলিত ভাড়ার সঙ্গে যে রেয়াতি সুবিধা ছিল, সেই রেয়াতি সুবিধাটা আমরা শুধুমাত্র প্রত্যাহার করেছি। এবং সেই সুবিধাটুকু কোথা থেকে ছিল? 100 কিলোমিটারের উপরে যারা যায়, অর্থাৎ যারা দূরপাল্লায় যাবে, এক শহর থেকে আরেক শহরে আন্তনগর ট্রেনে অথবা অন্য ট্রেনে, তাদের জন্য প্রযোজ্য। রেয়াত প্রত্যাহারের মাধ্যমে আগামী 4 মে থেকে ট্রেনে ভাড়া সমন্বয় করা হবে বলেও জানান সরদার শাহাদাত আলী। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরও থাকছে। দিনাজপুরে ইউপি নির্বাচনে 2 প্রার্থীর কর্মীদের সংঘর্ষ, পুলিশের গুলিতে নিহত 1। পুরান ঢাকার বংশালে 3 বছর আগে উদ্বোধন হয় বাংলাদেশ মাঠ, কিন্তু এখনও পুরোপুরি নির্মাণ কাজই শেষ হয়নি ঐতিহ্যবাহী এই মাঠটির। জলসবুজ প্রকল্পে নির্মিত মাঠটিতে নেই সবুজের কোনো চিহ্ন। ওয়াকওয়েতে লাগানো গাছগুলো যাচ্ছে মরে। সিটি কর্পোরেশন দুষছে লোকবলের অভাবকে। আর মাঠের নকশাকার স্থপতি রফিক আজম বলছেন, সিটি কর্পোরেশনকে বারবার বলা সত্ত্বেও কোনো আমলে নিচ্ছে না তারা। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। কথা ছিল নকশার মতো 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত এমন দৃষ্টিনন্দন হবে পাকিস্তান মাঠ থেকে বদলে যাওয়া বাংলাদেশ মাঠ। সবুজ ঘাসে মোড়া থাকবে মাঠ, আর পাশেই থাকবে ওয়াকওয়ে। মাঠের উত্তর পাশে নির্মিত হবে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের জন্য ক্লাব আর কফি শপ। জল সবুজ প্রকল্পের আওতায় নকশা অনুযায়ী মাঠ নির্মাণ হলেও সবুজের কোনো চিহ্ন নেই। ধুলো আর বালির মধ্যে খেলছে শিশুরা, আর ঘাস না থাকায় শিশুরা ক্রিকেট খেলতে পারছে না। বাধ্য হয়ে কেউ খেলে পাশের ওয়াকওয়েতে। মাঠে যদি বালু কম হতো বা ঘাস হতো, পানির মতন কোনো ব্যবস্থা থাকতো তাহলে ভালো হতো। হালকা ঘাস করলে ক্রিকেট ফুটবল দুটোটাই খেলতে সুবিধা হবে। মাঠটাতে বালু বেশি একটু, এই জন্য একটু সমস্যা হয়। বালুটা কম থাকলে ধুলাবালি বেশি হলো, তো এই জন্য আমরা ভিতরে খেলি না। স্থানীয় এই ফুটবল খেলোয়াড় মোহাম্মদ ওয়াহিদ জানান, সিটি কর্পোরেশনের কোনো লোক নিয়োগ দেয়নি, এজন্য নিয়মিত পানিও দেওয়া হয় না এ মাঠে। কোনো ধরনের দারোয়ান কোনো আইসা দেখবো, গাছ টাছ পানি দেওয়ার কোনো লোকজন কোনো কিছু না। আর বারবার ঘাস লাগালেও ঘাস হয় না বলে অভিযোগ স্থানীয়দের। এই মাঠ আর উন্নত হবে না, এই কারণে মাঠে কোনো ইয়া নাই, যতই দুবলা করুক হয় না, এটা ঠিক না, কথা বুঝতে পারছেন। তবে এ মাঠের নকশাকার স্থপতি রফিক আজম বলেন, এখানে কৃত্রিম ঘাস ব্যবহার করতে হবে। বারবার সিটি কর্পোরেশনকে বলা হলেও তারা আমলে নিচ্ছে না। অ্যাস্ট্রোটার্ফ বা কৃত্রিম ঘাস যে বাংলায় বলি, টার্ফ ব্যবহার করেছে, অত্যন্ত উন্নত, যেটা ওয়ার্ল্ড ক্লাস ফুটবল খেলা হয় যেরকম, এরকম
ওগুলা কিন্তু সঙ্গে সঙ্গে হয়েছে কি একদম সবুজ হয়েছে, বৃষ্টির পানি পরে মাটির নিচে চলে যাচ্ছে, যে সমস্যা কোথাও হচ্ছে না, কিন্তু ধুলা আর উঠছে না কোনো, এবং বাচ্চারা কিন্তু খুব সেফলি খেলতে পারছে, তাদের ব্যথাও লাগছে না। তো এই মাঠটাতে সেটা করার জন্য আমরা রিকোয়েস্ট করেছি অনেকবার নানানভাবে, কিন্তু এটা করা হয়নি। এমনকি মাঠের পাশে লাগানো বড় বড় গাছও অযত্নে মরে গেছে। সিটি কর্পোরেশনের অবহেলাকে এর জন্য দায়ী করেন পরিবেশবাদীরা। অনেক ক্ষেত্রে অবহেলা ইন্টেনশনালি করা হয়। আপনি বহু জায়গায় দেখবেন গাছের নিচে আপনার অ্যাসিড দিয়ে গাছ মেরে ফেলা হয়, কারণ আপনি তো আরেকটা প্রজেক্ট করবেন এখানে গাছ অপসারণ এবং গাছ লাগানোর জন্য। সিটি কর্পোরেশন বলছে পর্যাপ্ত লোকবল না থাকায় নজরদারি করতে পারছে না। সমস্যা ছিল সেটি হচ্ছে যে জনবল, তো আমরা জনবলটা নিয়োগ করতেছি, হয়তো কিছুদিনের মধ্যে আমরা জনবল নিয়োগ করে ফেলতে পারবো। তখন আমাদের এই উদ্যান বলেন, মাঠ বলেন, এই সমস্ত ক্ষেত্রে আমাদের যে মনিটরিং বা দেখাশোনার যে কার্যক্রমগুলো, সেই ক্ষেত্রে আর সমস্যা থাকবে না। গেল 2021 সালে এই মাঠ উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস। তবে উদ্বোধনের 3 বছর পরও এখনও মাঠের অনেক কাজ শেষ হয়নি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর মহাখালীর টিবি গেট এলাকায় গুলশান লেকে পড়ে এক পথশিশু এখনও নিখোঁজ। রোববার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। নিখোঁজ পথশিশুর নাম রিয়া। তার সহযোগী আরেক শিশু জানায়, গতকাল লেকপাড়ের ব্রিজে বসে ভিক্ষার টাকা গুনছিল শিশুটি। হঠাৎ করে নিচে পড়ে যায় রিয়া। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ডুবুরি দল মিলে প্রায় 3 ঘন্টা তল্লাশি চালায় লেকে। অনেক চেষ্টার পরেও রিয়াকে খুঁজে না পেয়ে চলে যায় দমকল কর্মীরা। নিখোঁজ শিশুটিকে খুঁজতে আজ ফের উদ্ধার অভিযান চলবে। ঠাস করে নদীর ওনে পড়ে গেছে গা, পড়ে যাওয়ার পরে তারপরে ওই সিল্লাইতেছে, সিল্লাই তারপর ওই যে পাইপটা ধরছে, ধরে পাইপের উপরে ঝুল্লা লইছে, কতক্ষণ ঝুল্লা রয়েছে। তারপর আমি কেছি কি, আমি তার যখনই ওরা ধরতে গেছি তখন পাইপটা ছাড়া দিই, ভাবছি আমি ওরা ধাক্কা দিব, হেলাগায় পাইপটা ছাড়া দিছে। তারপরে কতক্ষণ নদীতে এমন এমন করতে আসছিল, আমি নদীতে নাইমে যাইতে ধরছি। তারপরে সে কি করছে, মাথারে ডাইবা গেছে। এই বাচ্চাটা বললো যে এখানে একটা বাচ্চা পড়ছে, ওর মুখে আমরা শুনছি যে ও দেখছে বাচ্চাটা পড়তে, কিন্তু ও পড়ার পরে ও আবার ওদিকে দৌড়ে চলে গেছে। কিন্তু পরে কি অন্য জায়গাতে সে উঠে গেছে না এখানে আছে, সেটা আমরা এখন শিওর না। আমাদের একটা টিম আসছে তেজগাঁ থেকে 8:30টার দিকে, আর আমরা হেডকোয়ার্টার থেকে সাধু দত্ত হেডকোয়ার্টার থেকে আসছি 8:30টায়। আমরা যতক্ষণ পর্যন্ত বাচ্চাদের না পাওয়া যায় ততক্ষণ আমাদের চেষ্টা চালিয়ে যাব। দিনাজপুরে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের গুলিতে প্রাণ গেছে একজনের। 3 পুলিশ গুলিবিদ্ধ সহ আহত হয় অন্তত 7 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিরল উপজেলার আজিমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গণনা নিয়ে রাতে উত্তেজনা ছড়ায় চৌরঙ্গী বাজার এলাকায় সিঙ্গুল হামিদা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এ সময় ইউপি সদস্য প্রার্থী সাইফুল ও জোবাইদুরের কর্মীর সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে গেলে এক পর্যায়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হয়। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় পুলিশ 67 রাউন্ড গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন মোহাম্মদ আলী কাচুয়া। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মোহাম্মদ আলী ইউপি নির্বাচনের জয়ী সদস্য জোবাইদুর রহমানের চাচা। সংবাদ সকালে আরও থাকছে। রাফা ও গাজা সিটিতে রাতভর ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 22। যুদ্ধ বন্ধের দাবিতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ চলছেই। নানা আয়োজনে স্মরণ করা হলো গৃহায়ন, গণপূর্ত ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজকে। মরহুমের 2য় মৃত্যুবার্ষিকীতে রুহের মাগফিরাত কামনায় তার নিজ বাড়ি কুমিল্লার মুরাদনগরের চাপিতলায় আয়োজন করা হয় দোয়া মাহফিল ও কুলখানির। এতে অংশ নেন 39টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার শিশু, মুসল্লি ও স্থানীয়রা। কুমিল্লা থেকে সুমন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন শুভশ্রী রায়। গৃহায়ন ও গণপূর্ত এবং অর্থ মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব আব্দুল আজিজ তার 2য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে চাপিতলার নিজ বাড়িতে আয়োজন করা হয় মিলাদ মাহফিল কুলখানির।
মরহুমের মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় কুলখানির আনুষ্ঠানিকতা। এতে অংশ নেন বিভিন্ন মাদ্রাসার 250 হাফেজ। বাদ জোহর মরহুম আব্দুল আজিজের কবরের পাশে মিলাদ মাহফিল ও মোনাজাতে দোয়া করেন মুরাদনগরের 39টি মসজিদ, মাদ্রাসা ও ইতিমখানার শিশু, মুসল্লি ও স্থানীয় মানুষ। মরহুমের বর্ণাঢ্য জীবন, মানবিক গুণাবলী এবং সমাজসেবায় অনুকরণীয় দৃষ্টান্তের স্মরণ করেন কুলখানিতে আসা অতিথিরা। এতটা মানবিক, এতটা সুখময় এবং প্রশান্তির একটি বর্ণাঢ্য জীবন ছিল, যেটা তিনি আসলে এই এলাকার জন্য একটি ইতিহাস তৈরি করে দিয়েছেন। জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ চাবিতলা ইউনিয়নের অনেক উন্নয়ন কাজ করেছেন, যে ইউনিয়নবাসী ওনার কাছে আজীবন কৃতজ্ঞ। একই সঙ্গে স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে তার সুযোগ্য সন্তান দেশটিপির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানের অবদানের কথাও তুলে ধরেন স্থানীয় মানুষ। ও ছিল মানবিক, সেও এরকম একজন দানবীর হইতেছে। আমরা দোয়া করি তার জন্য যাতে আরো আগাইতে পারে, তার বাবার নাম দিয়ে রাখতে পারে। আজিজ সাহেবের ছেলে আরিফ সাহেব, ওনায় আমাদের চাবিতলা একটি বড় একটি মসজিদ করবে। আমরা শুনে সবাই খুশি, যাতে মসজিদের 1000 লোকের নামাজ হবে। আমরা চাবিতলা একটা গৌরব। পরে মধ্যাহ্নভোজে অংশ নেন বিভিন্ন ওয়ার্ডে 150 সহস্রাধিক মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় থামছেই না মৃত্যুর মিছিল। গাজার রাফা এবং গাজা সিটিতে রাতভর ইসরায়েলি বোমায় প্রাণ হারিয়েছেন অন্তত 22 ফিলিস্তিনি। এদের মধ্যে আছে 3 বছরের এক শিশুসহ একই পরিবারের 9 জন। নিহতরা সবাই আবু তাহা পরিবারের সদস্য। ঘটনাস্থল থেকে এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে রাফায় একদিনে প্রাণ হারালো 25 ফিলিস্তিনি। যুদ্ধবিরতির আলোচনায় আজ মিশরের রাজধানী কায়রোতে যাচ্ছেন গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সদস্যরা। এর মধ্যে গাজায় যুদ্ধ অব্যাহত রাখার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ। সতর্ক করেন, যুদ্ধবিরতিতে সমর্থ হলে নেতানিয়াহু সরকার ভেঙে পড়বে। প্রায় 7 মাস ধরে চলা ইসরায়েলি বর্বরতায় প্রাণ হারিয়েছেন 34,000-এরও বেশি ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলের বর্বরতা বন্ধের দাবিতে ক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়। গেল 18 তারিখ থেকে পর্যন্ত প্রায় 900 বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। প্রায় অর্ধশত বিশ্ববিদ্যালয়ে ছড়িয়েছে বিক্ষোভ। ওয়াশিংটন ইউনিভার্সিটিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অংশ নেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী জিল স্টেইন। তাকে সহ অন্তত 80 শিক্ষার্থীকে আটক করা হয়। যুক্তরাষ্ট্রের 5 রাজ্যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টর্নেডো। এতে প্রাণ হারিয়েছেন শিশুসহ অন্তত 4 জন। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। 3 দিন ধরে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য ওকলাহোমা, মিসৌরি ও টেক্সাসে চলছে টর্নেডোর তাণ্ডব। ওকলাহোমাতে আহত অন্তত 30 জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত নেব্রাস্কা ও আয়োয়া। গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক এলাকাগুলো। ধ্বংসস্তূপ সরাতে শুরু করেছে কর্তৃপক্ষ। লিঙ্কনে বাড়ির ছাদ ভেঙে আহত হয়েছে অন্তত 70 জন। নিখোঁজদের সন্ধান এবং দুর্যোগের কারণে জারি করা হয়েছে জরুরি অবস্থা। জাপানের টোকিওতে প্রতি বছর এপ্রিল মাসে উদযাপিত হয় নাকিসুমো বা ক্রাইং সুমো নামক মজার এক উৎসব, যেখানে ভয় দেখিয়ে শিশুকে কাঁদাতে হবে, তবেই হবে জয়। টোকিওর সেনসোজি মন্দিরে এর প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় 100 শিশু। আরও জানাচ্ছেন রজনী রহমান। সন্তানের কান্না থামাতে কতই না চেষ্টা থাকে বাবা মার, তবে ভিন্ন দৃশ্য এশিয়ার জাপানে। রীতিমতো উৎসব করে শিশুদের কাঁদানোরই আয়োজন। প্রতি বছরের মতো এবারও নাকিসুমো বা ক্রাইং সুমো নামের এই ভিন্নধর্মী উৎসবের আয়োজন করা হয়। সুমো অর্থ দৈত্যকার পালোয়ান, তবে এই আয়োজন পালোয়ানদের জন্য নয়, বরং এই আয়োজন তাদের কোলে থাকা 2 বছরের শিশুকে নিয়ে। মঞ্চে কোলের শিশুকে আলতো করে দোলাতে থাকেন পালোয়ান। তখন রেফারি শিশুদের দিকে কাঁদো বলে চিৎকার করেন। যে শিশুটি আগে কেঁদে উঠবে সেই হবে এই খেলার জয়ী। এটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান, বাচ্চাদের জন্য সুন্দর মুহূর্ত হয়ে থাকবে। আমি চাই এই ঐতিহ্য আমার সন্তানের প্রজন্মের কাছেও পৌঁছে যাক। এইটি দুর্দান্ত স্মৃতি হয়ে থাকবে। খেলা শুরু হওয়ার আগ পর্যন্ত আমার সন্তান কাঁদছিল, তবে যেই মুহূর্তে পালোয়ান আমার বাচ্চাকে ধরে রেখেছিল সে হাসছিল। শেষ পর্যন্ত এক দারুণ অনুভূতি।
তবে এই খেলায় শিশুদের কাঁদাতে নেওয়া হয় নানা কৌশল। পালোয়ানরা নানা রকম মুখভঙ্গি ও আওয়াজ করে শিশুদের ভয় দেখায়। কোনো শিশু সুমোর কোলে নাই কাঁদে তাহলে রেফারিরা ভয়ানক মুখোশ পরে ভয় দেখানোর চেষ্টা করে। যে শিশু প্রথম কেঁদে ওঠে সেই হয় এই খেলায় বিজয়ী। শিশুদের পরানো হয় জাপানের প্রথাগত সুমো অ্যাপ্রন। জাপান জুড়ে ঘটা করে পালিত হয় এই দিনটি। অবশ্য অঞ্চলভেদে পাল্টে যায় উৎসবের ধরন। কথিত আছে শিশুদের অশুভ শক্তি থেকে রক্ষা এবং উজ্জ্বল ভবিষ্যতের আশায় হয়ে আসছে এই আয়োজন। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।